পুরান ঢাকা। শত বছরের পুরনো এই শহর এখনো দাঁড়িয়ে আছে তার ইতিহাস, ব্যবসা আর মানুষের কোলাহল নিয়ে। কিন্তু এই পুরনো শহরে নতুন করে দাঁড়ানোর চেষ্টা এই ২০তলা বাণিজ্যিক ভবনের। এর মালিক ঢাকা জেলা পরিষদ। স্বপ্ন ছিল শত শত ব্যবসায়ী এখানে দোকান করবেন, ঢাকা জেলা পরিষদের আয় বাড়বে, আর সেই আয় দিয়ে হবে জেলার উন্নয়ন। কিন্তু ভবনটি দীর্ঘ ১০ বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে বিভিন্ন অভিযোগ নিয়ে। এই ১ দশক ধরে নির্মাণ, বরাদ্দ, টাকা, ঠিকাদারি, বকেয়া আর নানা অভিযোগে অন্ধকার থেকে এখনো আলোর মুখ দেখেনি ভবনটি। দু সালে প্রায় ১৬০ কোটি ২৬ লাখ টাকার চুক্তিতে নির্মাণ কাজ শুরু হয়। কথা ছিল ২০১৫ সালে কাজ শেষ হবে। সময় বাড়ল, কিন্তু শেষ হলো না। ২০১৬ সালে সময় শেষ হলো, তারপর নির্মাণ কাজ থেমে গেল। আর ২০২৬ সালে এসে জেলা পরিষদ চুক্তি বাতিল করে দেয় নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের সঙ্গে। ভবন বুঝে না নিয়ে চুক্তি বাতিল করলই বা কেন? এই ভবনটা চুক্তি বাতিল করার মূল কারণ হচ্ছে এটা দীর্ঘদিন এটা পড়ে আছে। তা আমার সাথে আপনার একটা কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্টের কিন্তু একটা ম্যাচিউড একটা টাইম আছে। প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচিউড টাইম আছে। সেই টাইমটা যখন এক্সিকিউট করে তখন কিন্তু সেটার আর ভ্যালিডিটি থাকে না। তমা কনস্ট্রাকশন কেন ব্যর্থ হলো? নথি বলছে সালামির টাকা তুলতে না পারায় ঠিকাদারের বিল পরিশোধ করতে পারেনি জেলা পরিষদ। কিন্তু কেন টাকা উঠল না? কেন ১০ বছর ধরে পড়ে আছে এই ভবন? অনুসন্ধানে মিলেছে চমকপ্রদ তথ্য। ২০ তলা ভবন হয়ে গেছে রাজুক অনুমোদন ছাড়াই। জেলা পরিষদ কার্যালয় থেকে গায়েব করে দেওয়া হয়েছে নকশা ও গুরুত্বপূর্ণ নথি। কি ঘটেছিল এই একটি ভবনকে ঘিরে? টিম 360 ডিগ্রির অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। এক ভবনে কত কাণ্ড। জেলা পরিষদের তথ্য বলছে ভবনের ২য় তলাতেই দোকান বরাদ্দ নিয়েছেন জাকির হোসেন নামের এক ব্যবসায়ী। চুক্তি অনুযায়ী আজ থেকে ১০ বছর আগে এখানে বসেই ব্যবসা করার কথা ছিল জাকির হোসেনের। কোথায় সে জাকির? কি করেন এখন? বেশি দূর যেতে হয়নি। জনসন রোডের কারকুন বাড়ি এলাকাতেই পাওয়া গেল ব্যবসায়ী জাকির হোসেনকে। প্রায় ১৩ বছর আগে এই ভবনে দোকানের বরাদ্দ নিয়েছিলেন তিনি। দিয়েছেন ৩ কিস্তিতে প্রায় ২৮ লাখ টাকা। কত টাকা দিচ্ছেন টোটাল? মনে হয় ২৮ লাখ টাকা দিয়েছে। অর্থাৎ পুরো টাকাই শোধ করে দিয়েছেন তিনি। আমি তো ক্ষতির সম্বন্ধে অনেকজনের কাছে দাঁড় করে দিচ্ছি, অনেক তো লুয়ে দিচ্ছি। দোকান পাইলে তারপরে মানুষের টাকা পরিশোধ করবো, এটা চিন্তা মনে ছিল। এখন দোকানও পাইনি, মানুষের টাকাও পরিশোধ করতে পারিনি। যে তলাতে তিনি দোকান বরাদ্দ নিয়েছেন প্রতিদিন একবার করে ঘুরে আসেন সেখান থেকে। ১৩ বছর ধরে দোকান না পেলেও এখনো তিনি আশা ছাড়েননি। এমনিও আমরা যাই, শুনি ওই যে পানি রাস্তায় বাইর হচ্ছে, যে প্রশাসন আসতেছে, দেখতেছে। আর কাজ ওই যারা ২-৩ জন আসে কনস্ট্রাকশনের মানে দেখতেছে কি কি লাগবে, তাই বলছে যে কাজ আরম্ভ হচ্ছে।
কিস্তির সব টাকা দিয়ে দোকান পাননি মিটফোর্ডের পুরনো ব্যবসায়ী জওহরলাল দত্ত। প্রায় 8-10 বছর ধরেই কাজ বন্ধ। কেন বন্ধ, কি আসে বিষয়ে কিছু বুঝতে পারতেছি না। কার সাথে কথা বলবে সেই জিনিসটি তো খুঁজে পাচ্ছি না। সরকারি ভবনের বিরুদ্ধে কোথায় অভিযোগ করবেন সেটিও জানা নেই তাদের। কষ্টের জমানো ৩৫ লাখ টাকা দিয়ে ২০১৩ সালে এই ভবনের দোকান বরাদ্দ নেন তিনি। আজ বাইপাস সার্জারি করা এই বয়স্ক মানুষটি অপেক্ষা করছেন দোকানটি কবে পাবেন। আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন কোথায় হওয়ার কথা ছিল তার দোকান। এটা যখন কনস্ট্রাকশন আরম্ভ হয়েছে তখন উপরে উঠছে, উঠটা দেখছি যে এই দোকানটা আমাদের জন্য বরাদ্দ। তো মনে করলাম ঠিক আছে। আপনারটা ছিল কি 3 তলায় না? 3 তলা সরকারি ভবন, এর চেয়ে বড় বিশ্বাস আর কি হতে পারে? কিন্তু সেই বিশ্বাস যে একদিন অবিশ্বাস্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে তা কখনো ভাবতেও পারেননি। এ তো কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দিব, দেশটা করে দিব, এটা দায়ভারটা কে নিবে? আমরা যারা টাকা দিচ্ছি আমাদের টাকাও কি ভেনিস? একজন ব্যবসায়ী পুরো টাকা দিয়েছেন আর ১৩ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছেন নিজের দোকানের জন্য। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে আমাদের হাতে থাকা তালিকায় এমন আরও অনেক নাম আছে যারা পেশায় ব্যবসায়ী না, ছিলেন সরকারি কর্মকর্তা, তাও আবার চাকরি করতেন পুলিশে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, আমিনুর রহমান ও রানা প্লাজার মামলার তদন্তকারী কর্মকর্তা বিজয় কৃষ্ণ করের নাম নিশ্চিত হতে পেরেছে টিম 360 ডিগ্রি। এখানে আপনি একটা দোকান বরাদ্দ নিয়েছিলেন। হ্যাঁ। ওইটা কি পেয়েছিলেন দোকানটা? না পাইনি। টাকা কি পুরোটা দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, টাকা মোটামুটি পেইড হয়ে গেছে। আজকে তো প্রায় 10 বছর হয়ে গেছে, তারা কোনো অগ্রগতি দেখছি না। মানুষের বাঁচে কয় বছর? আজকে তো প্রায় 10 বছর হয়ে গেল। জি, 10 বছরের উপরে। তখন প্রধান নির্বাহী কর্মকর্তা তো ছিলেন ডেভিড পল খন্দকার স্বপন। হ্যাঁ, সঠিক উনি ছিলেন। আমি তো একটা ওই যে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন আমি এটা লিখিত কমপ্লেনও দিছিলাম ওনার বরাবর দিলাম। এরপর এটা কোনো আমাকে কলও করলো না, ডাকলো না। তার মানে তিনি অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। মামলা হয়েছিল ওই সিটি কর্পোরেশনের জায়গা নিয়ে। হ্যাঁ, মামলা হওয়ার পরে তো ওইটা স্টপ হয়ে গেছিল। এখনো কর্মরত আছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ঢাকা জেলা পরিষদের ওই যে জনসন রোডে যে ভবনটা, ওইখানে তো আপনি একটা দোকান নিয়েছিলেন মনে হয়। দোকান? জি। আবেদন করেছিলাম। হ্যাঁ। আচ্ছা, আপনি কি টাকা দিয়েছিলেন পুরো? কিসের টাকা? ওই যে দোকানের আর কি টাকা কি দিয়েছিলেন দোকানের? না, ওরা তো করে নাই, টাকা চায় নাই। ও, টাকা চাই নাই না? আচ্ছা, আপনার সাথে কি একটু দেখা করা যাবে? দেখা করে কথা বলা যাবে ভাই? আপনি কোন দিকে আছেন? আমি তো ট্রেনিং এ ভাই। ও আচ্ছা। তাহলে তিনি বিশেষ ব্যবস্থায় দোকান বরাদ্দ পেয়েছেন। মাত্র 10 ভাগ অগ্রিম টাকা দিয়েই দোকান বরাদ্দ নেন তিনি। তার মতো এমন দোকান বরাদ্দ নিয়েছে আরেকটি বিশেষ পরিবার। এবার আমরা পৌঁছে যাই এই অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ব্যক্তির ঠিকানায়। তার নাম আনিসুর রহমান। তালিকায় তার নামে 3টি দোকান থাকলেও তার স্ত্রী রাহেনা বেগমের নামে আছে 12টি দোকান। তালিকা বলছে এই এলাকাতে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজের নামে আছে আরও 6টি দোকান। অর্থাৎ রাতুল এন্টারপ্রাইজ ও আনিসুর রহমানের ঠিকানা এই ওয়াহাব কলোনিতেই। আনিসুর রহমান
আনিসুর রহমান। পিতা ফজলুর রহমান ভূঁইয়া। ছেলেদের নাম খারান এক মিনিট। আনিসুর রহমান ছেলে, পিতা ফজলুর এবারে রহমান। না তুলে এবারে পোলার নাম হলো হাবিব। পেয়ে গেলাম তার 174 নম্বর বাড়ি। ঠিকানা একজনের নাম দিতেই পারে, একজনের নাম দিতেই পারে, এটা আর ওদের সাথে তো আমাদের কোনো উঠা বসাও নাই, কোনো ইস্যুও নাই। কখনো কি এই বাসায় ছিল বা নিচের দোকান ভাড়া নিছিল? না না, কোনো কিছুই ছিল না। ওরা বড় লোক মানুষ, আমাদের বাসায় ভাড়া থাকবে নাকি? এই যে 142। আমরা কিছুটা বিভ্রান্ত। আরেকটি ঠিকানা 142 ওয়াহাব কলোনি। এটা অবশ্য রাতুল এন্টারপ্রাইজের ঠিকানা, ওনার ছেলে মনে হয়। কিন্তু বাড়ির নাম ফলকে লেখা ভিন্ন নাম। রাতুল এন্টারপ্রাইজ দেখেন ঠিকানা দিয়ে দেওয়া 142 বাসাবো ওয়াহাব কলোনি। তাহলে এই ঠিকানা না? হ্যাঁ 142 তো এটাই। এটা না? এটা 42 43 দুই প্লট তাই না? 2 প্লট। এলাকার মানুষের সঙ্গে কথা বলি। রুমা ফার্মেসি 103-এর হ্যাঁ, শ্বশুর হলো ভূঁইয়া সাহেব। ফজলুর রহমান ভূঁইয়া। ফজলুর রহমান যার ভূঁইয়া। নাম এটা। হ্যাঁ হ্যাঁ। এখন চিত্র কিছুটা পরিষ্কার। স্বামী, স্ত্রী আর ছেলে এই তিনজন মিলে নিয়েছেন 21টি দোকান। মানিক আনিসুর রহমান ছোট ছেলে, বড় ছেলের নাম মানিক। ওই তোমার মানিক কি যে তমা কনস্ট্রাকশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তমা কনস্ট্রাকশনের এটা অরিজিনাল বাপের বাড়ি এটা। বাপের বাড়ি এটা। হ্যাঁ হ্যাঁ। থাকে না এনে কেউ। আরও একটি সম্পর্ক সামনে আসে। 142 নম্বর বাড়ি মালিক সেই ফজলুর রহমান আনিসুর রহমানের বাবা, আর ফজলুর রহমানের বড় ছেলের নাম আতাউর রহমান মানিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে তমা কনস্ট্রাকশনের বাবা হচ্ছে ফজলুর রহমান। হ্যাঁ ফজলুর রহমান ভূঁইয়া সাহেব। আর আনিসুর রহমান হচ্ছে তোমার গ্রুপের মানিক সাহেবের ছোট ভাই। এবার শুনুন, এই আতাউর রহমান মানিক তাহলে কে? ইনি হচ্ছেন সেই তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে মেগা রেল প্রকল্প, সরকারের সব বড় বড় ও লাভজনক কাজ ছিল তমা কনস্ট্রাকশনের একচেটিয়া দখলে। বিগত সরকারের রাজনৈতিক প্রভাবে অন্য সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে বছরের পর বছর ধরে তারাই শাসন করেছে দেশের ঠিকাদারি সাম্রাজ্য। সেই তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান হলেন আতাউর রহমান মানিক, তার ছোট ভাই আনিসুর রহমান, যার নামে দোকান বরাদ্দ নেওয়া হয় 3টি। আনিসের স্ত্রীর নামে নেওয়া হয় 12টি, আর তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে নেওয়া হয় আরও 6টি দোকান, যেটির ঠিকানা দেওয়া ছিল মানিকের বাবা ফজলুর রহমানের বাড়ির ঠিকানায়। এই 21টি দোকানের পুরো টাকাটা এখনও বকেয়া, অথচ এই বকেয়া টাকা উত্তোলন করতে না পারার দোহাই দিয়ে কাজ বন্ধ করে রেখেছে তমা কনস্ট্রাকশন। সেলামের 35 কোটির মধ্যে জেলা পরিষদ তুলতে পেরেছিল মাত্র 9 কোটি 30 লাখ টাকা। এই তথ্যকে জানতো জেলা পরিষদ, নাকি ভবনের ভেতর লুকিয়েছিল অন্য কোনো গল্প? এটা আমি আপনার মাধ্যমে জানতে পেরেছি। সেটা হচ্ছে যারা নাকি অনিয়ম করেছে তারা তো পাবে না। এইখানে নিয়মের মধ্যে থেকে যারা টাকা প্রদান করেছেন 25%, সেই টাকা যদি হয় সেটা আমি বিবেচনা করব। বাট যারা 10% টাকা প্রদান করেছেন তাদেরকে আমি কোনোভাবে এটা অ্যালাউ করতে পারবো না, নিয়মের মধ্যে যদি না থাকে। সবচেয়ে বেশি দোকান বরাদ্দ নেওয়া প্রতিষ্ঠানের নাম HR এন্টারপ্রাইজ। দ্বিতীয় তলায় 9টি, নবম তলায় 11টি, মোট 20টি দোকান, কিন্তু অগ্রিম বাবদ দিয়েছেন 1 কোটি 7 লাখ টাকা। কোথায় এই HR এন্টারপ্রাইজ? ঠিকানা ধরে গিয়ে দেখা গেল এটি একটি 5তলা ভবন, নিচে ফার্নিচারের দোকান। আরো লোককে খুঁজে গেছে।
এই মার্কেটে আমি এখানে 17 বছর ধরে 17 বছর ধরে এখানে ব্যবসা করছেন পারভেজ। এই বিল্ডিংটাই 42 ভাই। এই নামগুলো ছিলেন আনিসুর রহমান, ওনারা ছিল কিনা, রাতুল এন্টারপ্রাইজ, আনিসুর রহমান এই নামে ছিলই না, ছিল না। এরপরও ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেছি আমরা, কোথাও নেই HR এন্টারপ্রাইজ। আরও নিশ্চিত হতে কথা বলি ভবনের কেয়ারটেকারের সঙ্গে। বিল্ডিং এ HR এন্টারপ্রাইজ নামে কোনো দোকান বা কেউ ছিল? এই নিচের দোকান জানি না, আমরা তো খুঁজতেছি এই দোকান কিসের দোকান। না, এইচআর এন্টারপ্রাইজ HR নাই না? না না, ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্বের প্রমাণ মিলছে না। এখন প্রশ্ন, এই 20টি দোকানের বরাদ্দ কিভাবে হলো? এটি পাওয়ারই কথা নয়। আপনি যদি নিয়ম মানতেন তাহলে এটি পাওয়ার কথা নয়। আরেকটা হচ্ছে এখানে দেখতে হবে কেউ তাদের ক্ষমতা খাটিয়ে, ক্ষমতার অপব্যবহার করে এসব দোকান বরাদ্দের ক্ষেত্রে সুবিধা নিয়েছেন কিনা। তিনি সরকারি কর্মকর্তা হন, তিনি ঠিকাদার হন, বা অন্য যে কেউ হন, এই বিষয়ে আসলে তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো যদি অনিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই দোকান বরাদ্দের বিষয়টি নতুন করে পুনর্বিবেচনা করা উচিত। 20টি দোকান, 1 কোটি টাকারও বেশি টাকা পরিশোধ, অথচ ঠিকানা ধরে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্বই পাওয়া গেল না। এখানে আমাদের বড় প্রশ্ন, এত টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারী গেল কোথায়? কেন টাকা কিংবা দোকান বরাদ্দের জন্য তাগাদা দিচ্ছেন না জেলা পরিষদকে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এবার আমরা নজর দেই ভবনটির নির্মাণ প্রক্রিয়ার দিকে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দোকান বরাদ্দে প্রশ্ন, টাকা আদায়েও প্রশ্ন, এর সঙ্গে যুক্ত হলো আরও বড় প্রশ্ন, এই 20 তলা ভবনটি কোন নকশায় নির্মাণ করা হয়েছিল, কোন অনুমোদনের ভিত্তিতে? নথি খুঁজতে গিয়ে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য, যা প্রশ্ন তোলে পুরো নির্মাণ প্রক্রিয়া নিয়েই। আইন ও কারিগরি অনুমোদনের ঘাটতি থাকলে এর দায় বা নেবে কে? পুরান ঢাকার যত ভবন দেখা যাচ্ছে অধিকাংশের আছে রাজুকের অনুমোদন, অথচ সরকারি এই ভবনটির কোনো অনুমোদন নেই। নেই রাজুকের অনুমোদন, নেই পরিবেশের ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের সনদ। সরকারেরই একটি প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান, তারই আরেকটি প্রতিষ্ঠানের অনুমতির ধারে নেই, যেটা আইনের ব্যর্থ। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি যদি সরকারের আইন না মানে তাহলে আসলে কে কাকে বিচার দেবে? ঢাকা জেলা পরিষদের এই 20 তলা ভবনটি জনসন রোডে অবস্থিত। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে 2011 সালে যার অনুমোদন পাওয়া যায় তৈরির জন্য। যে 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য দাবি করেছিল যে তারা এটির কাজ করবে, তার মধ্যে শুধু একটি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এর কাজ পেয়েছে 160 কোটি, যার সম্পূর্ণ মূল্য। 308টি দোকানের মধ্যে মাত্র 86টি দোকান বরাদ্দ হয়েছে। 2016 সাল পর্যন্ত 8টি বিলের মাধ্যমে তমা কনস্ট্রাকশন 53 কোটি টাকা নিয়ে গেছে। তারপর থেকে এই ভবনের কাজ বন্ধ ছিল। 2022 সালে এসে জানা যায় এই ভবনের যত ডিজাইন, যত অবকাঠামো, অবস্থান এবং যত ধরনের ড্রয়িং রয়েছে সব হারিয়ে গেছে। 2026 সালের মে মাসে রাজুকের মাধ্যমে এটির প্রাথমিক ব্যবহারের অনুমোদন মিলে। তাহলে প্রশ্ন হচ্ছে, রাজুকের অনুমোদন ব্যতীত এত বড় ভৌত কাঠামো কিভাবে তৈরি হলো? আমরা প্রথমেই হাজির হই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে। বর্তমান যেটা আপনারা অনুমোদন দিয়েছেন যে মানে প্রথমে আমরা শর্ত সাপেক্ষে ওইটার একটা কাগজ দেন না আমাদের।
শর্ত সাপেক্ষে দেয়া আছে, ওইটা আমার কাছে নাইও তো। সরকারি ভবন কি আইনের ঊর্ধ্বে? আইন আসলে কি বলে সেই প্রশ্নের জবাব খুঁজতে আমরা হাজির হই স্থপতি ইকবাল হাবিবের কাছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া কারো অনুমোদনে কোনো ভবন নির্মাণ করা বাংলাদেশে সম্ভব নয়। ফলে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে যে কোনো ভবন নির্মাণ অথবা নির্মাণ প্রয়াস একটি অবৈধ কার্যক্রম। কোন নকশায় বানানো হয়েছিল এই ভবন সেটি খুঁজতে আমরা হাজির হই ঢাকা জেলা পরিষদ কার্যালয়ে। স্থানীয় সরকার মন্ত্রী যেখানে বসেছিল, তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না 20 তলা ভবনের নকশা ও নথি। আমি বলবো নথিও আছে, গায়েবও হয়েছে। নথি যদি না থাকে তাহলে তো বিল্ডিংটার কাজটা হয় নাই। নথিটা নিশ্চয় ছিল এবং আছে। এই নথিটা আমার আমার অফিসের কিছু অসৎ কর্মকর্তা যারা তৎকালীন সময় ছিল, তারা প্রত্যেকের সাথে জড়িত এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ ছিল, সিইও থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকের সাথে জড়িত, এবং এদের সাথে যোগ সাজেছে এই নথিটা এইখান থেকে কোনো অদৃশ্য শক্তি এখান থেকে সরে নিয়েছে। আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমি একাধিকবার মন্ত্রণালয়ে গেছি। আমি কিন্তু একটা সেট আমি মন্ত্রণালয়ের গোডাউন থেকে, এলজিডি মন্ত্রণালয়ের গোডাউন থেকে আমার জেলা পরিষদের যারা অফিসার তাদের সাহায্য নিয়ে আমি কিন্তু বের করে নিয়ে আসছি। 20 তলা বিশিষ্ট ভবন নথি বলছে 2011 থেকে 2012 সাল, সেই সময় করা হয়েছিল ভবন নির্মাণের পুরো পরিকল্পনা। তখন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ছিলেন হাসিনা দৌলা, একই সাথে তিনি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ডেভিড পল খন্দকার স্বপন। এই সময়েই পুরান ঢাকার মূল্যবান জমিতে নেওয়া হয় 20 তলা বাণিজ্যিক টাওয়ার নির্মাণের মহা পরিকল্পনা। উদ্দেশ্য ছিল দোকান ও বাণিজ্যিক স্পেস বরাদ্দ দিয়ে রাজস্ব আয়, সেই রাজস্ব দিয়ে জেলার উন্নয়ন। কিন্তু এই প্রকল্পের পরবর্তী ইতিহাসে উঠে আসে নানা অভিযোগ। ডেভিড পল খন্দকার স্বপনের ভূমিকা নিয়েও পরবর্তীতে অভিযোগ ও তদন্তের প্রশ্ন ওঠে। ভবনের গোড়া থেকেই শুরু হয়েছে নকশা জালিয়াতি। ট্যাপের নির্দেশনা অমান্য করে এবং পর্যাপ্ত সেটব্যাক বা চারপাশের খালি জায়গা না রেখেই তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং। নিচতলা থেকে 3য় তলা, এখানে মার্কেট করার পরিকল্পনা ছিল, কিন্তু দোকান বরাদ্দের কোনো আইনি নীতিমালা না মেনেই অগ্রিম কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তৎকালীন কর্তাদের বিরুদ্ধে। দোকান বরাদ্দের জন্য কমপক্ষে 4 বার বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র 1 বার। সেজন্য 308টি দোকানের মধ্যে বরাদ্দ হয়েছে মাত্র 86টি। এর মধ্যে 21টি দোকান নিয়েছে তমা কনস্ট্রাকশনের পরিবারের সদস্যরা। একটা মাত্র দরপত্র আহ্বান করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে যদি আপনার স্যাটিসফ্যাকশন হয়, যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকে একটা দোকানের এগেনস্টে একাধিক, সেটা একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, কিন্তু আমাদের বিধান বলে সর্বনিম্ন 3টা, সর্বনিম্ন 3টায় একটা প্রতিষ্ঠানের প্রতি 3টা দরপত্র থাকতে হয়। আপনি একটা 1 নাম্বার দোকান চেয়েছেন, আপনার সাথে আরও 2টা বা 3টা থাকতে হবে সর্বনিম্ন। যদি একটা ব্যক্তি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ইন্টেনশনালি হয়েছে। 4র্থ ও 5ম তলা, নকশা বহির্ভূতভাবে বাণিজ্যিক স্পেসের আকার পরিবর্তন করে ফায়ার সেফটি ও জরুরি এক্সিট বা বের হওয়ার পথ ব্লক করে দেওয়া হয়। 6 থেকে
15 তলা। এই 10টি বাণিজ্যিক ফ্লোরে কাজ সমাপ্ত না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন 8 বারে হাতিয়ে নেয় প্রায় 53 কোটি টাকা। 16 থেকে 20 তলা। শীর্ষ তলাগুলোতে ছিল জেলা পরিষদের নিজস্ব অফিস ও অডিটোরিয়াম, অথচ মূল ভবনের স্ট্রাকচারাল লোড বা ধারণ ক্ষমতা রাজুক দ্বারা সার্টিফাইড না করেই উপরের এই তলাগুলোর পুরো কংক্রিট কাঠামো তুলে ফেলে তমা কনস্ট্রাকশন। সরকারি কোনো সংস্থা কোনো কার্যক্রম করলেই তা অনুমোদিত কার্যক্রম হতে পারে না। তাকে সরকারের অনুমোদিত যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, বিধিবিধান রয়েছে, আইন কানুন রয়েছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। তবে সেই কার্যক্রম করার এখতিয়ার যাদের রয়েছে সেই কর্তৃপক্ষের অনুমোদন নেওয়াটা জরুরি। জেলা প্রশাসন সেই কর্তৃপক্ষ নয়। একটি সরকারি সংস্থা কিভাবে অনুমোদন না নিয়ে একক সিদ্ধান্তে এত বড় ভবন নির্মাণ করে ফেলল? জবাব চাইতে হাসিনা দৌলার সাথে যোগাযোগের চেষ্টা করে টিম 360 ডিগ্রি, কিন্তু বেশ কয়েকবার ফোন ও খুদে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি। আর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার স্বপনের বিরুদ্ধে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগ দিলে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু মূল অভিযুক্তকে বাদ দিয়ে মামলা করায় সেটিও ছিল বেশ বিতর্কিত। 2018 সালে অবসরে গেলেও 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার পদোন্নতি বঞ্চিতদের তালিকায় রেখে তাকে অতিরিক্ত সচিবের মর্যাদা দেয়। ডেভিড পল খন্দকার স্বপনের সাথেও কথা বলার চেষ্টা টিম 360 ডিগ্রির। কাজটি যখন বন্ধ করে দেওয়া হয় তখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মাহবুবুর রহমান। দুর্নীতির অভিযোগে দুদক তার বিরুদ্ধেও মামলা করে। বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন। আমরা আবারও ফিরে যাই ঢাকা জেলার 20 তলা ভবনে। ভাবতে অবাক লাগে, ভবনটি দাঁড়িয়ে আছে কোনো অনুমোদন ছাড়াই। এই প্রশ্নের উত্তর জানতে আমরা যাই তমা কনস্ট্রাকশনের অফিসে। প্রথমে উপরে যেতে বাধা, পরে 9 তলায় পৌঁছায় আমাদের টিম। ইঞ্জিনিয়ার বা অন্য কেউ নাই। আমাদের ক্যামেরা দেখে কোনো কর্মকর্তাই মুখ খুলতে রাজি নন। যেই নথি আমরা ঢাকা জেলা পরিষদ, রাজুক কিংবা অন্য কোনো সংস্থায় পাইনি, সেই নথি দেখা গেল তমা কনস্ট্রাকশনের অফিসে। আমরা আবারও 12 বছর আগের গল্পে ফিরে যেতে চাই। নথি অনুযায়ী 2012 সালের 15 নভেম্বর দেওয়া হয় কার্যাদেশ। কাজ শুরু হয় 18 নভেম্বর। শেষ হওয়ার কথা 2015 সালের 17 মের মধ্যে, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। জেলা পরিষদের নথি বলছে 8টি বিলে তমাকে দেওয়া হয় 53,56,48,617 টাকা। এই 53,56,00,000 টাকার বিপরীতে বাস্তবে কতটুকু কাজ হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এখন তমা কনস্ট্রাকশনের করা কাজের যৌথ পরিমাপের উদ্যোগ নেয় ঢাকা জেলা পরিষদ। মাপজোখে ছিলেন গণপূর্ত অধিদপ্তর ও এলজিইডির প্রতিনিধি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। ছিলেন তমা কনস্ট্রাকশনের প্রতিনিধিরাও। মাপঝোঁকের পর কি হলো জানতে আমরা আবারও
জেলা প্রশাসকের সামনে। আমরা যে ঠিকাদারি চুক্তি বাতিল করেছি, আমরা যৌথ পরিমাপ করেছি, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে করেছি এবং বিধি এবং বিধান মেনে আমরা করেছি। আমরা 15 জন সদস্য যৌথভাবে একমত পোষণ করে আমরা এটার বোর্ড রেজুলেশনের মাধ্যমে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে তারপরে আমরা কিন্তু এই ঠিকাদারি চুক্তি বাতিল করেছি, যৌথ পরিমাপ করেছি। আমরা কথা বলতে চাই তমা কনস্ট্রাকশনের সাথেও। অফিসের দ্বিতীয় দফা গিয়েও ফেরত আসতে হয়েছে আমাদের। এবার তমার চেয়ারম্যান আতাউর রহমান মানিকের খোঁজে তার এলাকায়। তাদের বেশ কয়েকটি বাড়ি ঘুরেও তাকে পাওয়া যায়নি। পরিবারের একজন সদস্য জানালেন, বিগত সরকারের পতনের পর থেকে তিনিও বিদেশে অবস্থান করছেন। এখন ব্যবসা বাণিজ্য বদ্ধ তো, হ্যাঁ, যার জন্য এই সমস্যাটা। মানিক সাহেব কই? মানিক সাহেব কানাডা। কানাডায়? ছেলে মেয়ে সব ওইখানেই থাকে? হ্যাঁ। কাজ কেন থেমেছিল তার একটি ব্যাখ্যা মিলেছে, কিন্তু কেন 10 বছর ধরে পড়ে আছে সেই ভবনের ব্যাখ্যা এখনো মেলেনি। তমা কনস্ট্রাকশনের বক্তব্য জানতে যোগাযোগ করেছি, চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রকল্পটি চালুর উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ, কিন্তু ভবনটি কি আদৌ শেষ করা অবস্থায় আছে নাকি নতুন করে তৈরি হয়েছে ঝুঁকি? ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। এখন প্রশ্ন, ভবনটি কি নিরাপদ? 10 বছর ধরে পড়ে থাকা ভবনের ভিত্তি ও কাঠামো পরীক্ষা জরুরি। এখন কাঠামোগত পরীক্ষার ফলই ঠিক করবে ভবনটি থাকবে নাকি ভাঙতে হবে। সঙ্গে নির্ধারিত হবে ব্যবসায়ীদের অপেক্ষার ভবিষ্যৎও। আমরা আবারও যেতে চাই ঢাকা জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বন্ধ প্রকল্পটি আবার এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। আমি জানি যে আমি যদি আপনার বিল্ডিং করতে হয় ঢাকা সিটিতে, তাহলে আমার রাজুক থেকে অনুমোদন লাগবে। আমার কথা হচ্ছে যারা করে নাই তারা এটা অসৎ উদ্দেশ্য করেছিল, কিন্তু তার পরবর্তীতে এটার একটা রাজুক থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য চিঠি দিয়েছিল। আমি কিন্তু সেই আলোকেই শর্ত সাপেক্ষে আমি কিন্তু এটা কিন্তু অনুমোদন করে নিয়েছি। 2026 সালের 4 মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চিঠি দিয়ে জমি ব্যবহারের বিষয়ে একটি পরিকল্পনা অনুমতি দিয়েছে, কিন্তু এই অনুমতি মানেই নির্মাণের চূড়ান্ত অনুমতি নয়। শর্তে বলা আছে এই অনুমতি ভবন নির্মাণের বৈধ চূড়ান্ত অনুমোদন হিসেবে গণ্য হবে না। আরও শর্ত পূরণ করতে হবে, আরও নিতে হবে অনুমোদন। অর্থাৎ সরকার আবার এগোতে চাইছে, কিন্তু আইনগত ও কারিগরি দরজা এখনও পুরোপুরি খোলেনি। আর সেই দরজার সবচেয়ে বড় তালা ভবনের নিরাপত্তা। প্রথমত সেই ভবনটির কাঠামোগত দৃঢ়তা এবং সেটি অতগুলো তালা অথবা তার চেয়ে বেশি তালা করার সামর্থ্য রয়েছে কিনা। দ্বিতীয়ত পরিবেশগত, পারিপার্শ্বিকতাগত এবং একই সঙ্গে টিআইএ, ট্রান্সপোর্ট বা ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এর মধ্যে দিয়ে ওর যানবাহনজনিত সড়ক এবং অন্যান্য ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যতা, এর প্রত্যেকটা নিরূপণ করে তার মিটিগেশনের মাধ্যমে অথবা তার সামঞ্জস্যপূর্ণতার মাধ্যমে অনুমোদনযোগ্য, আদারওয়াইজ না। তবে রাজুকের শর্ত অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সাথে যোগাযোগ করে জেলা পরিষদ। আমাদের সাথে আনুষ্ঠানিক কথা না বললেও এলজিইডি একটি পর্যবেক্ষণ প্রতিবেদন দেয়। প্রতিবেদনে ভবনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে এবং ভবনটির ভিত্তি ও মূল কাঠামোর অবস্থা সম্পর্কেও
আরও বিস্তারিত প্রকৌশলগত পরীক্ষা করতে বলা হয়। এই যে তাদের শর্ত, সেগুলোর জন্য আমি কিন্তু এলজিডিতে প্রেরণ করেছি। এলজিডি থেকে আমাকে কিন্তু ফাইন্ডিংস দিয়েছে, তার আলোকে আমি কিন্তু বুয়েটকে চিঠি দিয়েছি। বুয়েট কিন্তু তারা কিন্তু আবার ফাইন্ডিংস দিয়ে তারাই করেছে আমার প্রায় 3 কোটি টাকার মতন আমার বুয়েটকে দিতে হবে রেকটিফাইংয়ের জন্য। আমি সেই কাজটা করব। এখন আমার ওষুধ, আমি অসুখ আছে, আমি ওষুধ খাবো, আমার ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করবে যে আমি কোন ওষুধটা খাইলে পরে আমি সুস্থ হব। আমি তো সেই কাজটা করতেছি। বুয়েটের প্রকৌশলীদের পর্যবেক্ষণেও উঠে আসে ভবনটির ভিত্তি ও ওপরের মূল অবকাঠামোর অবস্থা আরও বিস্তারিতভাবে যাচাই করা দরকার। শুধু চোখে দেখে ভবন ভালো বা খারাপ বলতে চায় না বুয়েট, বরং ভবনের ভেতরের শক্তি কতটা আছে, ভিত্তি কেমন আছে, কংক্রিটের শক্তি কত, লোহার অবস্থাই বা কেমন, মাটির অবস্থা কি, খুঁটি ও বিম কতটা চাপ নিতে পারবে, এসব নানা পরীক্ষা করবে বুয়েট। এখন আমার বিল্ডিং হয়ে গেছে, এর জন্য আমি আপনি বসে থাকবো, আমি ওইটা রেখে দেব, এটা তো হইতে পারে না। আমি যেটা হয়ে গেছে সেটা তো হয়েছে, এটা তো জনগণের সম্পদ। এখান থেকে মানুষের কর্মসংস্থান হবে, অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হবে, এইখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমার তো সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমার কাজটা করতে হচ্ছে। বুয়েট পরীক্ষার পর ভাগ্য নির্ধারণ হবে এই ভবনটির, থাকবে নাকি ভাঙতে হবে। কিন্তু এখানেই আবার ফিরে আসে আইনের প্রশ্ন। কোনো অবৈধ কার্যক্রমের মধ্যে দিয়ে গড়ে ওঠা ভবন সমূহের বিষয়ে নিষ্পত্তি কী হবে, সেই সমস্ত বিষয়ে এই মুহূর্তে নীতিমালা প্রণয়নের কার্যক্রমের মধ্যে রয়েছে। ফলে এই মুহূর্তে এ ধরনের কোনো ভবন অনুমোদন দেওয়ার কোনো সুযোগই নাই। হয় ভবন ডেমোলিশ করে শুরু থেকে আবার তাকে করতে হবে, অথবা যেই বর্তমান নীতিমালাটা ড্যাপের অধীনস্থ 94% ভবন যে অবৈধ কোনো না কোনোভাবে তার আত্মীকরণের জন্য যে নিয়মতান্ত্রিক পরিশীলিতকরণের প্রক্রিয়া অনুমোদন হবে, তার মাধ্যমেই ক্ষতিপূরণ, কাঠামোগত দৃঢ়তা নিশ্চিতকরণ এবং পরিবেশগত এবং পারিপার্শ্বিকগত সনদ সার্টিফিকেশনের সাপেক্ষেই অনুমোদনের প্রক্রিয়া হতে পারে। এখন সামনে দুটি পথ। প্রথম পথ ভবনটি ভেঙে ফেলা, তারপর নতুন করে পরিকল্পনা। তার মানে আবারও নতুন নকশা, নতুন নির্মাণ, নতুন ব্যয়, আরও সময়। আর যারা টাকা দিয়েছেন তাদের অপেক্ষা আরও দীর্ঘ। দ্বিতীয় পথ, আগে পূর্ণাঙ্গ পরীক্ষা, ভবনের ভিত্তি, মূল কাঠামো, মাটি, কংক্রিট, লোহা এবং আগুনের নিরাপত্তার পরীক্ষা। পরীক্ষা করতে হবে বিদ্যুৎ ও অন্যান্য ব্যবস্থার। অর্থাৎ সব সরকারি অনুমোদন নিয়ে ভবনটি শেষ করা। কোন পথে হাঁটছে ঢাকা জেলা পরিষদ? এইখানে যারাই নাকি এটার সাথে সংশ্লিষ্ট আছে, রাজুক থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই ব্যাপারে খোঁজখবর রাখতেছেন। আমি বিশ্বাস করি এটা দ্রুত সময়ের মধ্যে আমি কাজটার পরিসমাপ্তি করে যে জনগণের সম্পদ আমি জনগণকে আমি বুঝাই দিতে পারবো। এই ভবনের গল্পে বিনিয়োগ আছে, আরও আছে দায়, ব্যর্থতাও আছে, আর আছে মানুষের অন্তহীন অপেক্ষা। জাকির কিংবা জওহরলাল দত্ত এখনও অপেক্ষা করছেন কবে পাবেন তাদের দোকানের চাবি, কবে আলোর মুখ দেখবে ঢাকা জেলা পরিষদের 20 তলার এই বাণিজ্যিক ভবন।